হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে গেলাম। তো আজ আমরা কি পড়ব? সেকেন্ড উইক ডেভেলপমেন্ট। আমরা ইতিমধ্যে ফার্স্ট উইক ডেভেলপমেন্ট সম্পর্কে জেনেছি। এখন আমাদেরকে সেকেন্ড উইক ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে। তো ফার্স্ট উইক ডেভেলপমেন্ট শেষে সর্বশেষ ইভেন্টটা কী ছিল? ইমপ্লান্টেশন। এখন জানতে হবে যে ইমপ্লান্টেশনের পরবর্তী কী কী ইভেন্ট ঘটে। তো এখানে আমরা এখন সেকেন্ড উইকের যে ডেভেলপমেন্টটাকে কয়েকটা ডেসে ভাগ করব। যেমন ডে 8, তারপরে ডে 9, ডে 10, 11, 12, এইভাবে ডেগুলোকে আমরা একটা ডেতে প্রত্যেক দিনে কি কি ধরনের চেঞ্জগুলো আসতেছে সেগুলো আমরা ধাপে ধাপে দেখব। সো প্রথমেই শুরু করি ডে 8। ডে 8-এ গিয়ে আমাদের কি কি চেঞ্জ আসে দেখা যাক। ওকে, সো ফার্স্ট উইক শেষে আমাদের যে ব্লাস্টোসিস্ট, এটা কি অবস্থায় ছিল? যে ভিতরের দিকে ছিল এমব্রায়োব্লাস্ট আর বাইরের দিকে ছিল ট্রোফোব্লাস্ট। এখন এই যে স্ট্রাকচারটা, ব্লাস্টোসিস্টের স্ট্রাকচারটা, এটা একটু মডিফাই হবে। কী হবে? ভিতরের যে এমব্রায়োব্লাস্টটা সেটা দুইটা সেল লেয়ারে ডিফারেন্সিয়েট হবে। সো 2 লেয়ার্স হয়ে যায়। কি হবে? একটা হবে এপিব্লাস্ট আর একটা হাইপোব্লাস্ট। সো এইখানের এই যে ছবিটা, এটাকে আমি এখানে আঁকছি, আর একটু সহজ করে আঁকার চেষ্টা করেছি কারণ এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আসলে। সো এই যে উপরের লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এপিব্লাস্ট, আর নিচেরটা সেটা হচ্ছে হাইপোব্লাস্ট। নামের সাথে এদের অবস্থানের মিল আছে। হাইপো মানে নিচে, হাইপোব্লাস্ট, আর উপরেরটা হচ্ছে এপিব্লাস্ট। সো দেখতে পাচ্ছ এপিব্লাস্ট যে সেলগুলা, এই সেলগুলা কিন্তু কলামনার শেপের। অপরদিকে দ্য হাইপোব্লাস্ট সেলস, এরা কিন্তু কিউবয়েডাল শেপে আছে। ওকে, এবং আরও কী কী দেখতে পাচ্ছ যে এইখানে এপিব্লাস্ট সেলের মাঝখানে একটা ক্যাভিটি অ্যাপিয়ার করছে। সেই ক্যাভিটিটাকে বলা হয় অ্যামনিওটিক ক্যাভিটি। ওকে, আচ্ছা, তার বাইরের দিকে একটু খেয়াল করো। এই যে ট্রোফোব্লাস্টটার কী হলো? ট্রোফোব্লাস্টটাও দুইটা সেল লেয়ারে ডিভাইড হয়ে গেছে। এই যে পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি বোঝাচ্ছি সাইটোট্রোফোব্লাস্ট। আর এই যে লেয়ারটা গ্রিন কালারের, সেটা হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট। এখানেও দেখতে পাবো এটা, এই যে গ্রিন কালারের, এটা হচ্ছে এখানে সিনসাইটোট্রোফোব্লাস্ট। তো এখন সাইটোট্রোফোব্লাস্ট আর সিনসাইটোট্রোফোব্লাস্ট, এদের মধ্যে কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই ডিফারেন্স আছে। সাইটোট্রোফোব্লাস্টের প্রত্যেকটা সেল কিন্তু ইন্ডিভিজুয়াল, তাদের আলাদা আলাদা একটা সেল বাউন্ডারি আছে। এই যে প্রত্যেকটা সেল কিন্তু ডিভাইডেড অবস্থায় আছে, আলাদা, পৃথক। কিন্তু সিনসাইটোট্রোফোব্লাস্টের ক্ষেত্রে সেলগুলোর মাঝখানে ওরকম কোনো ডিভাইডিং লাইন নাই। সো তাদের সবগুলো নিউক্লিয়াসই একসাথে আছে। এই যে এদের মধ্যে কোনো ডিভিশন নাই, তারা সব একসাথেই আছে। সো এটা হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্টের একটা স্পেশালিটি। সাইটোট্রোফোব্লাস্ট থেকে এটা আলাদা। আচ্ছা, সো এই যে চিত্রটা, এই চিত্রটাতে একটু খেয়াল করো, এখানে কী কী দেখা যাচ্ছে? বুঝে নেই, দেখতে পাচ্ছি আমাদের যে ব্লাস্টোসিস্টটা ছিল। সো আরও একটা কথা আগে আমি বলে নেই, এই যে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টে যে এমব্রায়োব্লাস্টটা ডিভাইড করলো, এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্টে, এই ইভেন্টটা হচ্ছে বাইলামিনার জার্ম ডিস্ক ফর্মেশন ইভেন্ট।
ওকে, এই যে এপিপ্লাস্ট এবং হাইপোপ্লাস্টে দুইটাতে পৃথক হয়ে গেল এমব্রোব্লাস্টটা, এটাকে বলা হয় বাইল্যামিনার জার্ম ডিস্ক। বাইল্যামিনার অর্থাৎ দুইটা লামিনায় হয়েছে, উপরে এপিপ্লাস্ট আর নিচে হচ্ছে হাইপোপ্লাস্ট। এবং সেকেন্ড উইকের সবচেয়ে সিগনিফিকেন্ট ইভেন্ট এটাই যে বাইল্যামিনার জার্ম ডিস্ক ফর্মেশন হয়। ভাইভাতে কিন্তু প্রায়শই প্রশ্ন ধরা হয় যে কোন উইকে গিয়ে বাইল্যামিনার জার্ম ডিস্ক তৈরি হবে, কিংবা বাইল্যামিনার জার্ম ডিস্ক বলতে তুমি কি বোঝাও। সেটা হচ্ছে যে এমব্রায়োব্লাস্টটা এপিপ্লাস্ট এবং হাইপোপ্লাস্ট এই দুইটা লেয়ারে ডিভাইড হয়ে যাবে। এটা হচ্ছে বাইল্যামিনার জার্ম ডিস্ক। এটা কততম দিনে হচ্ছে? কোয়াইট ডে 8-এ, যেখানে লেখাও আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আরও কিছু ছোটোখাটো কথা বলে দেই যে এই যে এপিপ্লাস্ট উপরের দিকে এইগুলা এপিপ্লাস্ট, এই এপিপ্লাস্টগুলো যেহেতু এই অ্যামনিওটিক ক্যাভিটির একেবারে অ্যাডজাসেন্ট অবস্থায় আছে, তাই এদেরকে অ্যামনিওব্লাস্ট বলে। অ্যামনিওব্লাস্ট বলা হয়। আচ্ছা, আর ডে 8-এ এই যে ব্লাস্টোসিস্টটা ছিল বা এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু পুরাপুরি এই ইউটেরাসের বা যেটাই বলি আমরা ডেসিডোয়া কি? ডেসিডোয়া আমরা একটা নতুন শব্দ ইউজ করলাম। ডেসিডোয়া হচ্ছে যে ইউটেরাসের ফাংশনাল লেয়ার। এই ফাংশনাল লেয়ার বা ডেসিডোয়ার মধ্যে কিন্তু পুরাপুরি এমবেডেড হতে পারেন বা পুরাপুরি ঢোকা যেতে পারে নাই, পার্শিয়ালি এমবেডেড অবস্থা আছে, এখানে লেখাও আছে পার্শিয়ালি এমবেডেড অবস্থা থেকে। সো এটাও মনে রাখবে যে ডে 8-এ কিন্তু এই যে ব্লাস্টোসিস্টটা পার্শিয়ালি এমবেডেড থাকে। তো চলো এখন আমরা ডে 9-এ কী হয় সেই ইভেন্টগুলো ডিসক্রাইব করি। ওকে, ডে 9-এ গিয়ে আমাদের ওই যে ব্লাস্টোসিস্টটা, যেটা তখন পার্শিয়ালি এমবেডেড অবস্থায় ছিল, এটা আরও ভিতরের দিকে ঢুকে গিয়ে এইখানে এই যে প্লাসেন্টার কাছাকাছি অংশে, আমি একটু দেখাই, এই কাছাকাছি অংশটা কিন্তু একটা ফাইব্রিন কোয়াগুলাম দিয়ে ক্লস্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, মানে ফাইব্রিন কোয়াগুলাম দিয়ে ক্লস্ট হয়ে যায়। এই যেখানে ফাইব্রিন কোয়াগুলামের কথা বলা আছে, এটা দিয়ে ইউটেরাসের যে ডিফেক্টটা ছিল সেটা ক্লস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি হবে যে এইখানে আমরা দেখতে পাচ্ছ যে ট্রোফোব্লাস্ট, এই যে ট্রোফোব্লাস্টটা, এখানে কিছু চেঞ্জ আসে। কি চেঞ্জ আসবে? মাঝখানে ভ্যাকিউল তৈরি হতে থাকে, মাঝখানে ছোট ছোট ভ্যাকিউলস অ্যাপিয়ার করতে থাকে, এবং এই ভ্যাকিউলসগুলো একটা আর একটার সাথে মিশে যায়, ফিউজ করে এবং বড় বড় ল্যাকুনা তৈরি করে। যখন বড় হয়ে যায় তখন এগুলোরে বলা হয় ল্যাকুনা, ছোটোগুলোকে ভ্যাকিউলস বলে, ল্যাকুনা বলে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি সেই ল্যাকুনা, এইগুলা হচ্ছে সেই ল্যাকুনা। কালারটা চেঞ্জ করি, এইগুলো হচ্ছে সেই ল্যাকুনা, ট্রোফোপ্লাস্টিক ল্যাকুনা। সো এই কারণে ডে 9-এ গিয়ে আমাদের যে ব্লাস্টোসিস্টটা বা ডে 9-এর অবস্থাটাকে আমরা ল্যাকুনার স্টেজও বলি। ডে 9-এর স্টেজটাকে ল্যাকুনার স্টেজও বলা হয়, কারণ এখানে ল্যাকুনা অ্যাপিয়ার করছে। সাথে সাথে দেখতে পাচ্ছ বাইরের দিকে এই যে ডেসিডোয়া, যে ফাংশনাল লেয়ার, সেই ইউটেরাসের সেই ডেসিডোয়াতে কিন্তু অনেক ব্লাড ভেসেলস অ্যাপিয়ার করছে, মানে বলতে পারি যেটা বেশি ভাস্কুলার হয়ে গেছে। সো এটা হয়ে যাওয়ার পিছনেও একটা কারণ আছে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে বলা হবে। আচ্ছা, তারপরে কি হয়, এইখানে এই যে আমাদের হাইপোব্লাস্ট ছিল, এই হাইপোব্লাস্ট থেকে একটা সেল লেয়ার চলে আসে, একটা মেমব্রেন, যেটা এই যে ব্লাস্টোসিস ক্যাভিটিকে লাইনিং করে। এটাই যে ক্যাভিটিটা, একে বলা হচ্ছে ব্লাস্টোসিস ক্যাভিটি।
এই ক্যাভিটির নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। সেই ব্লাস্টোসিস্ট ক্যাভিটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কোত্থেকে হলো এই সেল লেয়ারটা? এই হাইপোব্লাস্ট থেকে আসছে। এই মেমব্রেনটা আসছে হাইপোব্লাস্ট থেকে, এবং এই মেমব্রেনটাকে বলা হয় হাউশাস মেমব্রেন। কি বলা হয়? হাউশাস মেমব্রেন। এই যে মেমব্রেনটা চলে আসছে, সো এটা আসলো হাইপোব্লাস্ট থেকে। তারপরে যখন হাইপোব্লাস্ট থেকে এই মেমব্রেনটা চলে আসছে এবং ব্লাস্টোসিস্ট ক্যাভিটিকে চারিদিক থেকে ঘিরে ফেলছে, তখন এই ব্লাস্টোসিস্ট ক্যাভিটিটা আর একটা নামে পরিচিত হয়ে যায়। সেটাকে তখন বলা হয় প্রাইমিটিভ ইয়র্ক স্যাক, অথবা আরেকটা নাম আছে, এটা হচ্ছে এক্সোসিলোমিক ক্যাভিটি। সো প্রথমে ছিল ব্লাস্টোসিস্ট ক্যাভিটি, সেটা হয়ে গেল প্রাইমিটিভ ইয়র্ক স্যাক বা এক্সোসিলোমিক ক্যাভিটি। কীভাবে হয়ে গেল? হাইপোব্লাস্ট থেকে একটা মেমব্রেন অ্যাপিয়ার করছে, সেই মেমব্রেনটার নাম হচ্ছে হাউশাস মেমব্রেন। সো আমরা একটু ছবিতে দেখি। সো তোমরা এখানেও দেখতে পাবা যে এই যে মেমব্রেনটা হলুদ কালারের, এইটা হচ্ছে আমাদের হাউশাস মেমব্রেন। কোত্থেকে এলো? হাইপোব্লাস্ট থেকে এলো। আচ্ছা, তারপরে মাঝখানের লেয়ারটা, এই যে এই ক্যাভিটিটা, এটা হচ্ছে তখন প্রাইমিটিভ ইয়র্ক স্যাক হয়ে গেছে। বাইরের দিকে এই যে ল্যাকুনাগুলোকে দেখা যাচ্ছে সিনসাইশিও ট্রোফোপ্লাস্ট লেয়ারে। মোটামুটি এটাই, এগুলাই হচ্ছে আমাদের ডে 9 তার ইভেন্ট। তো চলো পরবর্তী দিনগুলোতে কি কি চেঞ্জ আসে সেগুলো আমরা দেখে নিই। প্রথমে ডে 10। সো ডে 10-এ বা 10ম দিনে তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ আসে না। সো এটা নিয়ে আলাদা করে ডিসক্রাইব করার কিছু নাই। তো আমরা ডে 11 এবং ডে 12 নিয়ে ডিসক্রাইব করব। সো ডে 11 এবং ডে 12-এ কী কী চেঞ্জ আসে? প্রথমতই বলতে হয় যে এখন এই ব্লাস্টোসিস্টটা পুরাপুরি এমবেডেড হয়ে গেছে, কমপ্লিটলি এমবেডেড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ যে এইখানে যে ডিফেক্টটাও অনেকটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে বলা যায়। এই যে ইউটেরাসের ওয়ালটা অনেকটা রিপেয়ার হয়ে গেছে। ওকে, কমপ্লিটলি এমবেডেড হয়ে গেল। তারপরে কী হয়েছে? এই যে ট্রোফোব্লাস্ট যেটা ভিতরের দিকে গ্রো করছিল, সেটা কিন্তু অনেকটাই ভিতরে চলে গেছে, এই যে পুরো স্ট্রাকচারটা। এবং এই ভিতরে যেতে যেতে ট্রোফোব্লাস্টটা, আমি বাইরে বলছিলাম যে ভাস্কুলার যে অংশটা বা এখানে সাইনোসয়েডস, এই যে সাইনোসয়েডগুলোতে ব্লাড আছে। কি ব্লাড? এগুলো হচ্ছে ম্যাটার্নাল ব্লাড, মানে মায়ের রক্ত, ম্যাটার্নাল ব্লাড। সেই ম্যাটার্নাল ব্লাডের সাথে কিন্তু এই যে বাইরের যে লেয়ারটা ট্রোফোপ্লাস্ট বা সিনসাইশিও ট্রোফোপ্লাস্ট, এটা কিন্তু ইরোড হয়ে গেছে বা সংঘর্ষে লিপ্ত হয়েছে বলা যায় কিছুটা। তারপরে কি হলো? যে সাইনোসয়েডসগুলোর সাথে এই যে ল্যাকুনাগুলা কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেছে। অর্থাৎ এই সাইনোসয়েডের সাথে ল্যাকুনাগুলো কন্টিনিউয়াস হওয়ার ফলে সাইনোসয়েডের ভিতরে যে ম্যাটার্নাল ব্লাডটা ছিল, সেই ম্যাটার্নাল ব্লাডটা কিন্তু এখন এই ল্যাকুনাগুলার মাঝখানে চলে আসছে। সেই জন্য ল্যাকুনাগুলা লাল লাল হয়ে গেছে। এটার ফলে কী হবে? একটা নতুন সার্কুলেটরি সিস্টেম তৈরি হলো, যেটাকে বলা হয় ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন। তো আমি আবার একটু বলছি যে সিনসাইশিও ট্রোফোপ্লাস্টগুলো অনেক বেশি গ্রো করেছে। সিনসাইশিও ট্রোফোপ্লাস্ট ভিতরের দিকে অনেক বেশি গ্রো করেছে। বাইরের এই যে সাইনোসয়েডসগুলো ছিল, ম্যাটার্নাল সাইনোসয়েডস, তাদের সাথে কন্টিনিউয়াস হয়ে গেছে ল্যাকুনাগুলা সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে। এবং এটার ফলে কী হয়েছে? একটা নতুন সার্কুলেশনারি সিস্টেম তৈরি হয়েছে, সেটাকে বলছি ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন। এখন নতুন কিছু হবে। এইখানে দেখো একটা নতুন সেল লেয়ার অ্যাপিয়ার করেছে, দেখতে পাচ্ছ? এই যে আমাদের ইয়র্ক স্যাক আর বাইরে ছিল সাইটোট্রোফোপ্লাস্ট, এই দুইটার মাঝখানে একটা সেল লেয়ার অ্যাপিয়ার করছে। এই যেটা অ্যাপিয়ার করেছে সেটাকে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম।
এবং এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মাঝখানে কিছু ক্যাভিটি অ্যাপিয়ার করছে, সাদা সাদা দেখতে পাচ্ছ। এই ক্যাভিটিগুলা কে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। এই ক্যাভিটিগুলো অ্যাপিয়ার করার কারণে এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা দুইটা সেল লেয়ারে ভাগ হয়ে গেছে। যেটা ভিতরেরটা অর্থাৎ যেটা একেবারে এই যে ইয়ক স্যাক তার কন্ট্যাক্টে আছে সেটাকে বলা হচ্ছে স্প্ল্যাকনোপ্লিউরিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাকনোপ্লিউরিক মেসোডার্ম এখানে লেখাই আছে, এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাকনোপ্লিউরিক মেসোডার্ম বা এক্সপ্ল্যাকনিক মেসোডার্ম। আর এই যেটা হচ্ছে বাইরের দিকে সাইটোট্রোপোপ্লাস্টের সাথে আছে সেটাকে বলা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম এবং স্প্ল্যাকনিক মেসোডার্ম। ওকে, এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম এটা হচ্ছে একটা লুজ কানেকটিভ টিস্যু। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এটাকে এক্সট্রা এমব্রায়োনিক বলা হলো? এক্সট্রা কেন? এক্সট্রা কথার অর্থ হচ্ছে বাইরে থাকা, এটা এমব্রায়োর বাইরে আছে। এই যে এমব্রায়ো বলতে আমরা কোনটাকে বুঝি? এই যে বাইল্যামিনার জামডিক্সটা ছিল সেইটাকে আমরা এমব্রায়ো বলতে বুঝি। তার বাইরে যা কিছু থাকবে সব কিছুই এক্সট্রা, কোনো কিছুই কিন্তু এমব্রায়ো গঠনে হেল্প করবে কিন্তু এমব্রায়োর অংশ হবে না, সেই জন্য এটাকে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম বলা হচ্ছে। ওকে, তেমনিভাবে সব কিছু দেখছো এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি, মানে যেটা এমব্রায়োর বাইরের ক্যাভিটি, এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। এই ক্যাভিটিটা কখনোই এমব্রায়োর অংশে পরিণত হবে না, কিন্তু তার গঠনে বা তার যে স্ট্রাকচারে গঠন করতে হেল্প করবে কিন্তু তার অংশ হবে না, সেটাই বলছে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি কিংবা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এখন এই যে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটিগুলো একটা আর একটার সাথে কন্টিনিউয়াস হয়ে যায়, তারপরে তার একটা ক্যাভিটি তৈরি করে, সেটাকে বলা হয় কোরিওনিক ক্যাভিটি। আমরা পরবর্তী ছবিতে দেখব। কোরিওনিক ক্যাভিটি হয়ে যায়। এখন এই কোরিওনিক ক্যাভিটিটা এই যে ভেতরে ইয়ক স্যাক আর এখানে যে অ্যামনিওটিক ক্যাভিটি আর আছে আমাদের বায়োল্যামিনার জামডিক্স, এটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে এক্সেপ্ট একটা জায়গায়, সেই জায়গাটাকে আমি একটু দেখাই। শুধুমাত্র এই একটা জায়গা ছাড়ে, এই জায়গাতে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এখানে কিন্তু কন্টিনিউয়াস অবশ্যই ছিল, একটা জায়গা ছাড়া বাকি সব দিক থেকে কমপ্লিটলি কভার করে ফেলে। এই জিনিসটাকে, এই জায়গাটাকে বলা হয় কানেক্টিং স্টক। যেটা দিয়ে এই ভিতরের প্রাইমেটিভ ইয়ক স্যাক কিংবা বায়োল্যামিনার জামডিক্স এই যে ট্রোফোব্লাস্ট, বাইরের যে লেয়ার ট্রোফোব্লাস্ট তার সাথে কন্টিনিউয়াস থাকে, এবং এই কানেক্টিং স্টকটাই পরবর্তীতে কিন্তু আম্বেলিকাল কর্ড হবে। তবে এখানে আরও অনেক ডেভেলপমেন্ট হবে, তারপরে গিয়ে তাই হবে। ওকে, এখন এই যে সিনসাইশিও ট্রোফোপ্লাস্ট, এই যে সিনসাইশিও ট্রোফোপ্লাস্ট এরা একটা হরমোন সিক্রেশন করা শুরু করে। সেই হরমোনটার নাম কি? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। সেই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনের প্রভাবে আমাদের এই যে এন্ডোমেট্রিয়ামটা আছে, এই এন্ডোমেট্রিয়ামের সেলগুলোতে কিছু চেঞ্জ আসে। কীরকম চেঞ্জ? এই যে এন্ডোমেট্রিয়ামের যে স্টোমার যে সেলগুলা, এই সেলগুলাতে গ্লাইকোজেন এবং লিপিড বেড়ে যায়, বা বলতে পারি যে এন্ডোমেট্রিয়াল স্টোমাল সেলগুলা গ্লাইকোজেন এবং লিপিড দিয়ে লোডেড হয়ে যায়। এই যে চেঞ্জটা, এটাকে বলা হয় ডেসিডুয়াল রিয়াকশন। ডেসিডুয়াল রিয়াকশন, ডেসিডুয়াল পরীক্ষায় এটা জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ মিন বাই ডেসিডুয়াল রিয়াকশন, যে সিনসাইশিও ট্রোফোপ্লাস্ট secretes human chorionic gonadotropin hormone. Due to this effect, the stromal cells of the endometrium becomes loaded with glycogen and lipid. This is called the decidual reaction. ওকে, এবং সাথে সাথে যেহেতু লোডেড হয়ে গেল, এই সেলগুলো কিন্তু ইডিমেটাসও হয়ে যাবে, মানে ফুলে উঠবে। আচ্ছা,
এখন আসো আমরা ডে 13-এ কী কী চেঞ্জ হয় সেটা নিয়ে কথা বলি। ডে 13-এ প্রথমেই আমরা যে জিনিসটার দিকে ফোকাস করব সেটা হচ্ছে এই যে সাইটোট্রোপোপ্লাস্টের যে সেলগুলা, সাইটোট্রোপোপ্লাস্টের সেলগুলা প্রলিফারেট করতে থাকে। প্রলিফারেট করে এই যে সিনসাইটোট্রোপোপ্লাস্ট লেয়ার সেটাকে ভেদ করে বা পিনিট্রেট করে যাওয়ার চেষ্টা করে। এটার ফলে একটা সেলুলার কলাম শেপের একটা জিনিস দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। সেলুলার এই কলাম শেপ, সেলুলার কলাম। এই যে সেলুলার কলামগুলো ধরে এদেরকে বলে ভিলাই। প্রথমত কি তৈরি হবে? প্রাইমারি ভিলাই। সো প্রাইমারি ভিলাই কি দিয়ে তৈরি? প্রাইমারি ভিলাইটা তৈরি হবে, প্রাইমারি ভিলাইটা মূলত একটা সেলুলার কলাম যার বাইরের দিকে থাকে সিনসাইশিয়াল লেয়ার, আর এর ভেতরের দিকে আছে আমাদের সাইটোট্রোপোপ্লাস্টিক কোর। ভেতরের দিকে কোর হিসেবে আছে সাইটোট্রোপোপ্লাস্ট সেল, আর বাইরের দিকে আছে আমাদের সিনসাইটোট্রোপোপ্লাস্টের একটা কভারিং। ওকে, তারপরে কি হচ্ছে, এখানে একটা ক্যাভিটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, বড় ক্যাভিটি। এটা কিন্তু এটা কিন্তু কোরিওনিক ক্যাভিটি। এটা হচ্ছে কোরিওনিক ক্যাভিটি, বা এখানে লেখাও আছে যে এক্সট্রা এমব্রিয়নিক কোরিওনিক ক্যাভিটি। সো এটা কীভাবে তৈরি হয়েছিল আমরা কিন্তু আগেই ডিসক্রাইব করছিলাম, যে এই যে ছোট ছোট ক্যাভিটিগুলা, এই ছোট ছোট ক্যাভিটিগুলো একসাথে ফিউজ করছিল, করার কারণে কিন্তু এই কোরিওনিক ক্যাভিটিটা তৈরি হয়েছিল। আচ্ছা, ভিতরের দিকে এই যে ক্যাভিটিটা, এটা হচ্ছে সেকেন্ডারি ইয়কস্যাক ক্যাভিটি, সেকেন্ডারি ইয়কস্যাক। তাহলে বাইরে যে ছোটটা দেখা যাচ্ছে এটা কি? এটা কি বলছে? এক্সোসিলোমিক সিস্ট। এটা কিভাবে আসলো বা এটা কিসের অংশ? চলো এটা নিয়ে একটু ডিসক্রাইব করি। এইখানে এই এক্সোসিলোমিক সিস্টটা মূলত এই যে এক্সোসিলোমিক ক্যাভিটির কিছুটা পার্ট। এখন কিভাবে হইল দেখো, যখন এই যে কোরিওনিক ক্যাভিটিটা মানে তৈরি হচ্ছিল, এক্সট্রা এমব্রিয়নিক ক্যাভিটিগুলো পরস্পরের সাথে ফিউজ করছিল, মানে কোরিওনিক ক্যাভিটিটা তৈরি হচ্ছিল, তখন কিন্তু অ্যাডিশনাল লেয়ারের কিছু সেল অ্যাপিয়ার করে। এই যে এক্সোসিলোমিক মেমব্রেন বা হাউসাস মেমব্রেনের যেটার কথা আমরা বলেছি এখানে আছে, এখান থেকে নতুন কিছু সেল অ্যাপিয়ার করে, সেল অ্যাপিয়ার করে এই ভিতরে আরও একটা ক্যাভিটি তৈরি করে এরকম। সো দেখতে পাচ্ছ তাহলে বাইরে থেকে কোরিওনিক ক্যাভিটি, বাইরের দিক থেকে কোরিওনিক ক্যাভিটি তৈরি হচ্ছিল, বড় ক্যাভিটি। আবার ভিতরের দিকের যে সেলগুলো একটা নতুন লেয়ার তৈরি করে, এই যে নতুন লেয়ার তৈরি করে, যার ফলে এর মাঝখানের যে পোর্শনটা এটা কিন্তু অনেক ছোট হয়ে যেতে থাকে, এটা অনেক ছোট হয়ে যেতে থাকে, এবং একসময় ছোট হতে হতে দুই দিক থেকে কম্প্রেসড হতে হতে এটা একেবারে ছোট হয়ে এইখান থেকে একেবারে এই অবস্থাতে চলে আসে। সো এই যে এক্সোসিলোমিক সিস্টেম মূলত এক্সোসিলোমিক ক্যাভিটি বা প্রাইমেটিভ ইয়কস্যাক তারই একটা পোর্শন। কীভাবে তৈরি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো, যে ভিতরের দিকে একটা লেয়ার অ্যাপিয়ার করতে থাকে, নতুন অ্যাডিশনাল সেলের লেয়ার, আবার বাইরের দিকেও কোরিওনিক ক্যাভিটি তৈরি হচ্ছে। সো দুই দিক থেকে, এই দিক থেকেও চাপ আসতেছে, আবার এই দিক থেকেও, দুই দিক থেকে চাপ দিয়ে ক্যাভিটিটা অনেক ছোট হয়ে যায় এবং সিস্ট আকারে বেরিয়ে আসে। ওকে, আচ্ছা, এই ক্যাভিটি, এই যে সিস্টের এখন সিগনিফিক্যান্ট কোনো আর ভূমিকা নাই। তো তারপরে এই যে নতুন যে লেয়ারটা দেখতে পাচ্ছ, নতুন সেলের লেয়ারটা আমি এখানে এইভাবে ডিসক্রাইব করছি, এই যে সবুজ লেয়ারটা, এটা মূলত এইখানে। সো এই লেয়ারটার ভিতরে যে এখন ক্যাভিটিটা আছে এটাকে বলছে সেকেন্ডারি ইয়কস্যাক। সো প্রাইমেটিভ ইয়কস্যাক থেকে সেকেন্ডারি ইয়কস্যাক কিন্তু হয়ে গেছে। আর বাইরের ক্যাভিটিটা এটা হচ্ছে কোরিওনিক ক্যাভিটি, সেটাও তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে আরও একটু বলে রাখি, এইখানে দেখো ভালো করে ফোকাস করো, আমি যে সেলের লেয়ারটার কথা বলছি সেটা আসলে কোথায় আছে? এই যে আমি সবুজ কালার দিয়ে যে সেল লেয়ারটা আঁকলাম এটা আসলে কোত্থেকে আসলো? এটা কিন্তু এই যে হাইপোপ্লাস্টের সেলগুলো তারাই কিন্তু নতুন একটা লেয়ার তৈরি করে দিছে। এবং তার বাইরে এখানে খেয়াল করো, এইখানে এই যে কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই মেসোডার্মের কালার, অর্থাৎ এখানে কিন্তু সেই মেসোডার্মটা আছে। এটা কি মেসোডার্ম? এটা সেই স্প্র্যাকনোপ্লুরিক মেসোডার্ম।
স্প্ল্যাকনোপ্লুরিক সেই মেসোডার্মটা হয়, স্প্ল্যাকনিক মেসোডার্মটাই। আর এইখানে এই যে অংশ, এই যে মেসোডার্মের পোর্শনটা, এটা কি মেসোডার্ম? এটা কিন্তু সোমাটিক মেসোডার্ম। আমি একটু অন্য কালার দিয়ে লিখি, সোমাটিক মেসোডার্ম। কনফিউজড হবে না, এই জায়গাতেই দুইটার মধ্যে ডিভিশন হয়েছে, মানে দুইটা কিন্তু এখানেই পৃথক। এর অংশটুকু, এই অংশের মেসোডার্মটুকু হচ্ছে স্প্ল্যাকনিক মেসোডার্ম, আর এর উপরের অংশের মেসোডার্মটা কিন্তু সোমাটিক মেসোডার্ম, কারণ এটা কিন্তু দেখতে পাচ্ছ, আর বাইরের দিকেও এটা কিন্তু সোমাটিক। সো এই সোমাটিকের সাথে এটার সাথে কিন্তু এই অংশটুকু কন্টিনিউয়াস আছে, সেই জন্য এটাই সোমাটিক, কিন্তু এটা কিন্তু স্প্ল্যাকনিক মেসোডার্ম। স্প্ল্যাকনিক মেসোডার্ম সবসময় ইয়ক স্যাক বা সেকেন্ডারি ইয়ক স্যাক বলো কিংবা প্রাইমারি যেটাই বলো, এই যে এখন তো সেকেন্ডারি, এই ইয়ক স্যাকের অ্যাডজাসেন্ট থাকবে। আর এই সোমাটিক যে মেসোডার্ম, এটা থাকবে সবসময়ের জন্য কোরিয়নিক ক্যাভিটি এবং অ্যামনিওটিক ক্যাভিটি তাদের অ্যাডজাসেন্ট। আবারও বলছি, এই যে স্প্ল্যাকনিক মেসোডার্ম, এটা সবসময়ের জন্য ইয়ক স্যাকের সাথে লেগে থাকবে বা অ্যাডজাসেন্ট অবস্থায় থাকবে। আর এই যে সোমাটিক মেসোডার্ম, এটা কোরিয়নিক ক্যাভিটি এবং এই যে অ্যামনিওটিক ক্যাভিটি তাদের অ্যাডজাসেন্ট থাকবে সবসময়। আচ্ছা, আমরা এখানে একটু ক্লিয়ার করি, আমরা এটা কেন বললাম, এখানে বলার কিছু কারণ আছে। এই যে বাইরের দিকে সোমাটোপ্লুরিক বা সোমাটিক মেসোডার্ম, আর ভিতরের দিকে এই আছে আমাদের অ্যামনিওটিক ক্যাভিটি, আর এইখানে একটা অ্যামনিওব্লাস্টের লেয়ার ছিল, আমরা বলেছিলাম, সেই দুইটাকে একত্রে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যামনিয়ন। বাইরের দিকে লিখি অ্যামনিয়ন। ওকে, সো অ্যামনিয়নটা কিন্তু জাস্ট এই অ্যামনিওটিক ক্যাভিটির অ্যাডজাসেন্ট অংশটুকুই অ্যামনিয়ন, এই অংশটুকুই জাস্ট, এইখানে ভেতরের দিকে অ্যামনিওব্লাস্ট আর বাইরে সোমাটিক মেসোডার্ম, দুইটা মিলে একত্রে অ্যামনিয়ন। আর এইখানে দেখো এবার, এই যে সোমাটিক মেসোডার্ম তার সাথে সাইটোট্রোপোব্লাস্ট, এই দুইটাকে একত্রে বলা হয় কোরিয়ন অথবা কোরিয়নিক প্লেট। কোরিয়ন অথবা কোরিয়নিক প্লেটও বলা হয়। আচ্ছা, এই দুইটা জিনিস আমি বলে রাখলাম, এগুলো পরবর্তীতে তোমরা আরও বিস্তারিত জানতে পারবা, অ্যামনিয়ন কী জিনিস, কোরিয়ন কী বা কোরিয়নিক প্লেট কী জিনিস। আচ্ছা, মোটামুটি আমাদের ডেভেলপমেন্ট শেষ, সেকেন্ড উইকের ডেভেলপমেন্টটা শেষ। এখন আমরা এখান থেকে একটা কমনলি আস্কড কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে সেকেন্ড উইকের যে ডেভেলপমেন্টটা হলো, এখানে একটা জিনিস খুব একটা কি বলে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, যে এই উইকে সেকেন্ড উইক, যেহেতু নামটা সেকেন্ড, এখানে যা কিছু হয়েছে সব দুইটা দুইটা করে হয়েছে। কীরকম? আমরা দেখেছিলাম ট্রোফোব্লাস্টটা ডিফারেন্সিয়েট করছিল দুইটা লেয়ারে, সাইটোট্রোফোব্লাস্ট এবং সিনসাইশিও ট্রোফোব্লাস্ট। ওকে, সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইশিও ট্রোফোব্লাস্ট। আবার ওই যে এমব্রায়োব্লাস্টটা ছিল, ওটাও কিন্তু দুইটা লেয়ারে ডিফারেন্সিয়েট করছিল, একটা হচ্ছে এপিব্লাস্ট আর একটা হচ্ছে হাইপোব্লাস্ট। ওকে, তারপরে আবার এক্সট্রা এমব্রিয়নিক যে মেসোডার্মটা আসলো, সেই এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্ম সেটাও কিন্তু দুইটা লেয়ারে ডিফারেন্সিয়েট করছে, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে এক্সপ্ল্যাকনিক, সোমাটিক এবং এক্সপ্ল্যাকনিক। আর এখানে মোট তিনটা ক্যাভিটি অ্যাপিয়ার করছে, তিনটা ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটি, ইয়ক স্যাক বা সেকেন্ডারি ইয়ক স্যাক, আর কোরিয়নিক ক্যাভিটি। শুধুমাত্র এই ক্যাভিটিগুলো ছাড়া বাকি যা ইভেন্ট হয়েছে সব দুইটা দুইটা করে হয়েছে। এই জন্য এই সেকেন্ড উইকটাকে বলা হয় উইক অফ 2। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে অথবা রিটেনের জন্যও ইম্পর্টেন্ট।
উইক আপ টু কেন বলা হয়? এই কারণেই বলা হয় যে সব কিছু দুইটা দুইটা করে অ্যাপিয়ার করছে, শুধুমাত্র ক্যাভিটিগুলো ছাড়া। তো মোটামুটি এটাই হচ্ছে ডেভেলপমেন্টের যা কিছু ছিল। আশা করি ভিডিওটা তোমাদের কাজে দেবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কী ধরনের ভিডিও চাই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। তো অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।